ক্রসফায়ার উত্থান করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের অধীনেই। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রসফায়ার উত্থান করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের অধীনেই। গত বছরের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার পর এক বছরে বাংলাদেশে ক্রসফায়ারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের 12 মাসে 3টি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে জানা যায়। এর আগের বছর 2021 সালে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হন 51 জন। চলতি বছরের সঙ্গে গত বছরের তুলনা করলে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা শতকরা 94% কমে গেছে। অবশ্য চলতি বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট 18 জন মারা গেছেন। ক্রসফায়ার এর 3 জন বাদে বাকি 15 জন নির্যাতন সহ আরও কয়েকটি কারণে মারা গেছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায়। আর যারা মারা গেছেন তারা সবাই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এই 3 জনের মধ্যে 2 জন গ্রেপ্তারের আগে এবং 1 জন গ্রেপ্তারের পরে নিহত হন। গত বছরের 10 ডিসেম্বর পুলিশ ও র্যাবের 7 শীর্ষ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার 4 মাস পর চলতি বছরে প্রথম ক্রসফায়ার এর ঘটনা ঘটে। গত 17 এপ্রিল রাতে কুমিল্লার সদর আদর্শ উপজেলার গোলাবাড়ি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু নামে একজন নিহত হন। তিনি সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যার আসামি। মহিউদ্দিন সরকারকে গত 13 এপ্রিল রাত 10টার দিকে ডেকে নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এরপর গত 19 সেপ্টেম্বর ভোর রাতে কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ মুবিন নামে একজন মাদক কারবারি নিহত হন। র্যাবের দাবি, নিহত যুবক একজন মাদক কারবারি। ঘটনাস্থল থেকে 2,20,000 ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 4টি গুলি উদ্ধার করা হয়। আর গত 10 নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া ওরফে সিটি শাহিন নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হন। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর বিকেলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ক্রসফায়ারের উত্থান করেছিল শেখ মুজিব। 1975 সালের 2 জানুয়ারি বাংলাদেশে প্রথম ক্রসফায়ার অথবা বন্দুকযুদ্ধ নাটকের প্রবর্তন হয়। এই দিন বুয়েটের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এবং সন্ত্রাসবাদী নকশাল আন্দোলনের নেতা সিরাজ শিকদারকে খুন করে বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক শেখ মুজিবুর রহমান। সিরাজ শিকদার বাংলার রাজনীতিতে একজন আলোচিত ব্যক্তি। তিনি কারো মতে বাংলার চে গুয়েভারা, আবার কেউ তার মধ্যে একজন সন্ত্রাসবাদী ছাড়া আর কিছু খুঁজে পাননি। তার অনেক কমরেডই তাকে এক নায়ক হিসেবে আখ্যা করে দল ছেড়েছেন। অনেক প্রবীণ নেতা তার কাজকর্মকে বলেছেন হটকারী, বলেছেন সিআই এর দালাল। তারপরও লাল বই পড়ে বিপ্লবী হতে চাওয়া নাদানদের কাছে সিরাজ শিকদার হিরো হয়ে আছেন। 1975 সালে শেখ মুজিব পরিচালিত রাষ্ট্র জানিয়েছে, জানুয়ারির 2 তারিখ গ্রেপ্তারের পর পুলিশের কাস্টাডি থেকে পালানোর সময় ক্রসফায়ারে নিহত হন সিরাজ শিকদার। অ্যান্টনি মাসকারেনহাস জানিয়েছে, 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রামের হালি শহরে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেপ্তার করেন। আবার অন্য তথ্য মতে তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার হন। সেই দিনই তাকে বিমানে ঢাকায় আনা হয়। পরদিন শেরেবাংলা নগর থেকে সাভারে রক্ষা বাহিনীর ক্যাম্পে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে হত্যা করে। তার বোন জামাই জাকারিয়া চৌধুরী জানিয়েছে, সিরাজ শিকদারকে হাতকড়া লাগিয়ে চোখ বাঁধা অবস্থায় ঢাকাস্থ রমনা রেসকোর্সের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। তারপর 2 জানুয়ারি 1975 গভীর রাতে এক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। আজকের এই দিনটিকে জাতীয় ক্রসফায়ার দিবস হিসেবে পালন করা যেতে পারে। এটাই বাংলাদেশের প্রথম ক্রসফায়ার হিসেবে জানি। বুয়েটের সাবেক ছাত্র জনাব শিকদার একজন মাওবাদী গেরিলা ছিলেন। সেই সময় জনাব মুজিব তাকে বিনা বিচারে খুন করেন। 1975 সালের 25 জানুয়ারি সংসদ অধিবেশন বসে। সংবিধানের 4র্থ সংশোধনী পাশ করানোর পর তার দ্বিতীয় বিপ্লব বাকশাল প্রসঙ্গে শেখ মুজিব অধিবেশনে বলেন, স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার পর যারা এর বিরোধিতা করেছে, যারা শত্রুর দালালি করেছে, কোনো দেশেই তাদের ক্ষমা করা হয় নাই, কিন্তু আমরা করেছি। আমরা তাদের ক্ষমা করে দিয়ে বলেছি, দেশকে ভালোবাসো, দেশের স্বাধীনতা মেনে নাও, দেশের জন্য কাজ করো। কিন্তু তারপরও এদের অনেকে শোধরায়নি।
এরা এমনকি বাংলার স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করতে বিদেশ থেকে টাকা নিচ্ছে। ওরা ভেবেছে আমি ওদের কথা জানি না। একজন রাতের আধারে মানুষ মেরে যাচ্ছে আর ভাবছে তাকে কেউ ধরতে পারবেন না। কোথায় আজ সিরাজ শিকদার? তাকে যখন ধরা গেছে তখন তার সহযোগীরাও ধরা পড়বে। এরপর মুজিব, জিয়া ও এরশাদ সরকারের কঠোর নীতির ভেতর সর্বহারা পার্টি বহু ধারায় বিভক্ত হয়ে পড়ে। এর বেশিরভাগ উপদলই আদর্শহীন সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় মাত্র। সে ইতিহাস সবার জানা। সর্বশেষ তাদের মধ্যে অনেকে ডাকাতি করতে গিয়ে মারা পড়ে আরেক জঙ্গি গোষ্ঠী জেএমবির বাংলা ভাইয়ের হাতে। বাংলাদেশের নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু। স্বাধীনতার পর থেকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। স্বাধীনতার পর থেকে যারাই এদেশের ক্ষমতার মসনদে বসেছে তারাই সীমান্ত হত্যা নিয়ে কোনো শক্ত প্রতিবাদ করেনি, বরং নিজেদের ক্ষমতা ধরে রাখতে বিভিন্নভাবে ভারতকে তুষ্ট রাখার চেষ্টা করেছে। দেখা গেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন সীমান্ত হত্যা বহু গুণে বেড়ে যায়। প্রতিবাদ করবে তো দূরের কথা, সরকারের মন্ত্রীদেরকে উল্টো ভারতের পক্ষে অবস্থান নিয়ে কথা বলে, যার কারণে সীমান্ত হত্যা দিন দিন বেড়েই চলেছে। শেষ 3 বছরে সীমান্তে হত্যার সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ার পরিসংখ্যান দেখিয়ে মন্ত্রী এই ধরনের হত্যা আরও কমে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সে অনুযায়ী কাজ হয়নি। 2018 সালে সীমান্তে নিহতের সংখ্যা 3 হলেও 2019-এ তা 12 গুণ বেড়ে দাঁড়ায় 34-এ। যদিও শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে বেসরকারি সূত্র অনুযায়ী এই সংখ্যা আরও বেশি। আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার এর সূত্র অনুযায়ী এই সংখ্যা যথাক্রমে 46 এবং 41। অধিকার এর নথিপত্রে আরও দেখা যায় 2019 সালে বিএসএফ এর হাতে অন্তত 40 জন বাংলাদেশি আহত হয়েছে এবং আরও 34 জন অপহৃত হয়েছে। আশোক এর তথ্য অনুযায়ী 2019 সালে বিএসএফ এর হাতে নিহত হয়েছে 46 জনের মধ্যে 6 জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর পোরশা উপজেলার একটি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে 3 জন বাংলাদেশি নিহত হয়। একই দিন বেনাপোল সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে তার উপর অমানবিক নির্যাতন করেছে বিএসএফ। ওই যুবক মারা যায়। এর আগে গত বুধবার লালমনিরহাট জেলার একটি সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত হয়। এ নিয়ে গত 3 দিনে ভারতীয় বাহিনী 6 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। ভারতীয় বাহিনী প্রতিনিয়ত সীমান্তে যেসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে এগুলোকে এখন আর স্বাভাবিক ঘটনা বলা যায় না। তারা সীমান্ত চুক্তি লঙ্ঘন করে প্রতিদিন বাংলাদেশিদেরকে হত্যা করছে। বিভিন্ন চুক্তিতে বলা আছে এবং নিয়ম আছে, কেউ অবৈধভাবে সীমান্তে গেলে তাকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করবে এবং বিজিবি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু দেখা গেছে সেটা না করে বিএসএফ কোনো বাংলাদেশিকে দেখলেই গুলি করে হত্যা করছে। এমনকি সীমান্তবর্তী এলাকায় জমিতে কাজ করতে যাওয়া কৃষকদেরকেও প্রায় সময় ধরে নিয়ে তাদের ওপর অমানবিক নির্যাতন করে যাচ্ছে বিএসএফ সদস্যরা। তারপর বলা হয় যে তারা অনুপ্রবেশকারী ছিল। ঠুনকো অজুহাত দেখিয়ে তারা প্রতিদিন বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে যাচ্ছে। ফেলানি হত্যার ফলে বাংলাদেশে এবং ভারতেরও কোনো কোনো মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয় ফেলানির ঝুলন্ত দেহের ছবি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ন্যায় বিচারের দাবি থাকলেও প্রধান আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ এবং তার উচ্চ পদস্থ কর্মকর্তারা বিএসএফ এর নিজস্ব আদালতে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে নির্দোষ প্রমাণিত হন। রায় পুনর্বিবেচনা করেও একই আদালত সিদ্ধান্ত বহাল রাখেন। ফেলানির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশও আমলে নেওয়া হয়নি। ভারতের এসব বক্তব্য এখন আর বিজিবিও মানতে পারছে না। বিজিবির অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় তারাও উদ্বিগ্ন। তবে এসব ঘটনার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যখন আমরা বিএসএফকে প্রতিবাদ জানাই তারা জবাবে আমাদেরকে জানায় যে তারা আত্মরক্ষার্থে, অর্থাৎ যখন আমাদের দেশের নাগরিকরা তাদের আক্রমণ করে কেবল তখনই নন লিথাল উইপেন ব্যবহার করে গুলি বর্ষণ করে, যেটা আসলে গ্রহণযোগ্য নয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এভাবে প্রতিদিন সীমান্ত বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করার পরও বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে। এসব হত্যাকাণ্ডের পরেও ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসছে না।
তারা বলছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এই বন্ধুত্বে তারা কোনোভাবেই ফাটল ধরতে দেবে না। দেখা যাচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ভারতকে উজাড় করে বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে তিনি আনতে পারেননি কিচ্ছুই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।